দেখতেই পাচ্ছ সমস্ত পালং শাকগুলো কেটে নিয়ে আবারও একটুখানি আমি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। আজকের আমি এই মটরশুঁটি এবং পালং দিয়ে একটা ইউনিক রেসিপি দেখাবো। এই মটরশুঁটির কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গোটা জিরে। এইবার তেলের সাথে গোটা জিরেটা একটু ভেজে নেব। বেশ ভালো করে ভাজা ভাজা স্মেল আসবে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে জিরের সাথে পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে এখানে একটু ভাজাভাজি করে নেব। এখানে একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো। আমি এখানে একটু বেশি পরিমাণেই টমেটো দিলাম। দুটো বড় সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এইবার ফোড়নের সাথে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যে যার নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এখানে আমি হাফ চামচ করে দিলাম। এইবার ভালো করে আবারও নাড়াচাড়া করে এখানে রসুন আদার কাঁচা স্মেলটা চলে যাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম টমেটো এবং পেঁয়াজটা নরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ টমেটো এবং পেঁয়াজটা আগের থেকে কিন্তু নরম হয়ে গেছে। এইবার এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন আমি লবণটা বেশি পরিমাণে দিলাম না, কারণ পরবর্তীকালে আবারও লবণটা আমার দিতে হবে তার জন্য। আর দিয়ে দিলাম খুব সামান্য হলদি পাউডার। এবার এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, আমি আবারও বলে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটুখানি কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলাটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। এই রেসিপিতে বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেসনটা কিন্তু একটা রান্নার বাইন্ডার হিসেবে কিন্তু এখানে কাজ করে। 2 চামচ বেসন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে বেসনটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি যাতে বেসনের কাঁচা স্মেলটা চলে যায়। গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এখানে বেসনটা সব কিছুর সাথে ভালো করে এখানে কষিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। হাফ মটরশুঁটি আমি যে পেস্ট করেছিলাম ওটা দিয়ে দিলাম, আর যে কিছুটা পরিমাণ আমি গোটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব। আজকের আমি মটরশুঁটি দুভাবে ইউজ করছি। এই পালং শাক এবং মটরশুঁটির মিশ্রণে একটা ডেলিশিয়াস রেসিপি কিন্তু রেডি হবে। অল্প একটু এখানে মশলা ধোয়া জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু কড়াইয়ের তলাতে লেগে যাচ্ছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ এখানে ধনিয়া পাউডার, দিয়ে দিলাম জিরা পাউডার, আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার একটু এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে প্রয়োজন মতো জলটা দিলাম। এখানে কিন্তু জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু বেসন আছে। বেসন এমনিতেই কিন্তু বেসন দেওয়ার ফলে অনেকটা ঘন হয়ে যায়, সেই জন্য নিজেদের পছন্দ মতো জলটা কিন্তু দেবে। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো জল ইউজ করব। প্রথমে 1 কাপ দিলাম, দিয়ে ভালো করে সব কিছু এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি এখানে একটু পালং শাকটা ভেজে নেব। ভেজে নিলে কিন্তু পালং শাকটা এই রেসিপিতে পালং শাকের আলাদা করে গন্ধ আর পাওয়া যাবে না। দেখতেই পাচ্ছ এখানে পালং শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি কিন্তু কোনো লবণ এখানে এখনো ইউজ করিনি। আগের থেকে জলটাও বেরিয়ে গেছে এবং পরিমাণে দেখো কতটা কমে গেছে। এইবার এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে এখানে মিশিয়ে নিয়ে এখানে যে জলটা একটু বেরিয়ে গেছে ওটা একটু ড্রাই করে নেব।
পালং শাকের গন্ধটা কিন্তু এইভাবে ভেজে নেওয়ার ফলে অনেকটাই চলে গেছে। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। এদিকে কিন্তু কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে ফুটে উঠেছে এবং আগের থেকে পরিমাণেও কমে গেছে। এইবার আমি এখানে ভেজে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা এবার কারির সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে এখানে কিছুক্ষণ রান্না করে নেব। এত সুন্দর একটা এই সময় স্মেল আসছে বন্ধুরা, নিজেরা বানালে বুঝতেই পারবে। এইবার আমি আবারও গ্যাসের মধ্যে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ এখানে সর্ষের তেল। এবার এখানে 1/4 দিয়ে দিচ্ছি ধনিয়া, গোটা ধনিয়া, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন এখানে কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন। এইবার তেলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে এখানে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমি এটা একটু তড়কা দেব। আমি আর লঙ্কাটা এখানে আলাদা করে লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না, একটু কয়েকটা এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধও কিন্তু চলে এসছে। এইবার এদিকে আমার কারিটাও কিন্তু রেডি হয়ে গেছে এবং এবার দিয়ে দিচ্ছি এই তড়কাটা। এইভাবে তড়কাটা দেওয়ার ফলে বন্ধুরা এই কারি পালং শাকের একদম স্বাদ আরও অনেকটা বেড়ে যাবে। তড়কাটা দিয়ে আবারও ভালো করে এখানে নাড়াচাড়া করে একটু রান্নাটা করে নেব। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের একদম ইউনিক প্রসেসে পালং শাকের কারি। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট বাদে, ঢাকাটা খুলে নিলাম এবং সার্ভ করে নিচ্ছি আজকের আমার দুর্দান্ত স্বাদের পালং শাকের কারি রেসিপি, যেটা শুধু গরম গরম ভাত নয়, রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু জাস্ট লাগে অসাধারণ। পালং শাকের রেসিপি তো তোমরা অনেক রকমভাবে বানিয়েছো, একবার এইভাবে অবশ্যই ট্রাই করো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না তারা পালং শাক খাচ্ছে। অনেকে পালং শাক খেতে চায় না, তাদের চাইলে এইভাবে কিন্তু তোমরা পালং শাকটা খাওয়াতে পারো। উপর থেকে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম চটপটা টেস্টের জন্য। সম্পূর্ণ অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। দেখতেই পাচ্ছ কেমন তৈরি হয়ে গেছে আমার আজকের পালং শাকের কারি। অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও এবং নিজেরা বানিয়ে খেয়ে দেখো এবং বাড়ির সবাইকে খুশি করে দাও। পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মিষ্টি মনের সঙ্গে থেকো। তাহলে আজকের মতো টাটা।